দেখা যাচ্ছে নিট নিয়ে সবাই হইচই করছে ঠিকই, কিন্তু যে কয়েকটা বিষয় পরীক্ষা নেওয়ার মধ্যেই যে গলদ রয়েছে সেই বিষয়গুলো কোথাও গিয়ে যেন আলোচনা হচ্ছে না। আপনার কি মনে হয় যে এই পরীক্ষার মধ্যেই কি গলদ রয়েছে, এই OMR যে বিষয়টা, এটা এই পরীক্ষার পদ্ধতিটাতেই ভুল রয়েছে? দেখুন, এই যে নিটটা, সর্বভারতীয় নিট, এটাকে আমি গত 2017 সাল থেকে নিটটা দেখছি। দেখে আমার যে সিদ্ধান্তে আমি পৌঁছেছি যে নিটটা হচ্ছে স্বাস্থ্যশিক্ষার নামে কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা চালু রাখার একটা আইনি রক্ষা কবচ। যদি বলবেন কেন, যে 2013 সালে প্রথম সর্বভারতীয় নিট হয়, তা তখন পূর্বতন ইউপিএ সরকার তারা সর্বভারতীয় নিটও যেমন রেখেছিল, সাথে সাথে বিভিন্ন রাজ্যভিত্তিক যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োগ হতো, ভর্তি হতো, সেটাও রেখেছিলেন। এবং ছাত্রছাত্রীদের ইচ্ছা, কেউ সর্বভারতীয় বোর্ডেও পরীক্ষা দিতে পারতেন, কেউ রাজ্যভিত্তিক বোর্ডেও পরীক্ষা দিতে পারতেন। এখন পরীক্ষাটা যখন সর্বভারতীয় হয়ে যায় ভারতবর্ষের মতো দেশে, তখন অনেকগুলো বিষয় কিন্তু ভাবতে হয়। যেমন 1 নম্বর, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা শিক্ষার মান, তাদের বিভিন্ন বোর্ড, যেমন আমাদের পশ্চিমবাংলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার যে মান, তার যে পঠন পাঠনের তার যে নম্বর পাওয়া, এবং সামাজিক ক্ষেত্রে যে সামাজিক অবস্থান, আর্থসামাজিক পরিস্থিতি, সামাজিক বৈষম্য, তা এগুলোর সঙ্গে রাজ্যভেদে পার্থক্য আছে, আলাদা আলাদা আলাদা। কাজেই কোনো একটা সর্বভারতীয় ওয়ান নেশন ওয়ান এক্সামিনেশান, যেটা বিজেপির নীতি, এই নীতিতে সারা ভারতবর্ষে একটা পরীক্ষা একটা করলে কিন্তু বিভিন্ন রাজ্যের যে সমস্ত রাজ্যভিত্তিক বোর্ডের যে সমস্ত ছাত্রছাত্রী, তারা কিন্তু পিছিয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে যে এই নেটটা 2013 সালে চালু হয়েছিল, নিট 14-15 কোনো পরীক্ষা হয়নি, 2016 সালে পরীক্ষা হয়। 2017 সালে গণ্ডগোলটা শুরু হলো 2017 সালে। 2017 সালে মোদী সরকার স্থির করলেন যে ভারতবর্ষে ডাক্তারি প্রবেশিকার একমাত্র একটাই পরীক্ষা থাকবে, সেটা হচ্ছে ওই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নেট, তার সে পরীক্ষাটা পরিচালনা করবে, সেটা হচ্ছে নিট। এবং নিটে এবারে নিট ধরুন 180টা প্রশ্ন ছিল, তাতে 4 নম্বর করে 4, 8 এবং 72, 720 নম্বর টিক দিয়ে হবে। এখন এই টিক দেওয়ার পদ্ধতিতে ডাক্তারির মতো একটা শাস্ত্র, যেখানে ডাক্তাররা বেরিয়ে আমার আপনার চিকিৎসা করবে, আমার আপনার মানুষের প্রাণটা তাদের হাতে, সেখানে আমরা সবসময় চাইব যে সর্বোত্তম মেধা এবং সর্বোত্তম মানের যে ছাত্রছাত্রী, তারা এই শাস্ত্রটা পড়ুক। কারণ এখানে যদি মানের সঙ্গে আপোষ করা হয়, তাহলে যে চিকিৎসকরা বেরোবেন তারা তো আমাকে আপনাকে মারবেন। এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা আপোষ করে ফেলেছি। কি আপোষ করেছি? সংরক্ষণ এখন 59%, 49% হচ্ছে, 49.5% হচ্ছে এসটি, ওবিসি, আর 10% আরও হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। খুব স্বাভাবিকভাবে যে কোনো সরকারি মেডিকেল কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হবেন, এই 59% ছাত্রছাত্রী ভর্তি হবেন শিথিল যোগ্যতা মানে, তাদের যোগ্যতা মানটা কিন্তু অনেক কম। আপনি WBCS পরীক্ষা হয় পশ্চিমবাংলায়, সেখানে আপনি খোঁজ নেবেন এসসি এবং এসটি ক্যাটাগরিতে গত 10 বছরে যারা পেয়েছেন, তারা কত নম্বর পেয়েছেন দেখবেন। মানে অস্বাভাবিক একটা যোগ্যতা মানের ফারাক হচ্ছে। অস্বাভাবিক নিম্ন যোগ্যতা মানের প্রার্থীরা, তারা কিন্তু WBCS আমলা হয়ে যাচ্ছে। একই রকমভাবে এই ডাক্তারিতে এই সাংবিধানিক সংরক্ষণ এবং এই যে নয়া অর্থনৈতিক সংরক্ষণ, এর ফলে 59% ছাত্রছাত্রী আসছে শিথিল যোগ্যতা মানে। এইটা একটা বিপদ হয়েছে, যার ফলে ডাক্তারির মান অনেক কমে গেছে। দ্বিতীয় যে বিষয়টা, এখন সমস্ত বেসরকারি কলেজ করে দিয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি হতে হয়, সেখানে ওই নিট কি র্যাঙ্কিং হলো ওটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যার ফলে যার টাকা আছে এবং সেই টাকার পরিমাণটা 1 কোটি, 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা ক্যাপিটেশন ফি, তারপরে সেখানে পড়াশোনার খরচ বিপুল।
মাসে হয়তো 14 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ। এই টাকা খরচ করে তো সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তারা তো তাদের ছেলেমেয়েদের পড়াতে পারবেন না। যার ফলে এই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে যারা পড়ছে তারা কিন্তু মানে বিপুল ধনী ঘরের সন্তান, এবং স্বাভাবিকভাবে প্রথম থেকেই তাদের মানসিকতাটা তৈরি হয়ে যাচ্ছে যে আমরা এই ডাক্তারিটা পাশ করতে এত বিপুল টাকা খরচ করেছি, তাহলে ডাক্তার হিসেবে আমি যখন কাজ আরম্ভ করব তখন আমার প্রথম কাজ হবে এই টাকাটা আমাকে আগে তুলতে হবে। যার ফলে ডাক্তারদের থেকে আমরা যেটা প্রত্যাশা করি সবথেকে বেশি, যে সামাজিক দায়বদ্ধতা, সে একটা মননশীল মন নিয়ে মানুষের চিকিৎসা করবে, গরিব প্রান্তিক যে সমস্ত রুগী তাদের আর্থিক সমস্যার কথাটা বুঝবে, সেই বোঝাটা কিন্তু তাদের থেকে আশা করা যাচ্ছে না। এরপর এই নিট একে রাজান কমিটি একটা হয়েছিল, সেই কমিটির রিপোর্টটা পেলে আপনি বুঝতে পারবেন এই নিটে কেন এত গোলমাল। তিনি বলেছিলেন, রিপোর্টে পরিষ্কার লিখেছিলেন যে নিট যারা দিচ্ছে ডাক্তারি হওয়ার জন্য তাদের 96% কোনো না কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। এই রাজস্থানের দেখবেন কোটায় কোচিং সেন্টারের জন্য বিখ্যাত। প্রতি বছর সেখানে 45 থেকে 50 জন করে ছাত্রছাত্রী আত্মহত্যা করে। মানে অভিভাবকদের চাপ, কিন্তু গাধা পিটিয়ে তো ঘোড়া হয় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গিয়ে তারা ওই সিলেবাসের চাপে, পঠন পাঠনের চাপে তারা খেই হারিয়ে ফেলে এবং হতাশা থেকে আত্মহত্যা করছে। কিন্তু গার্জেনদের, অভিভাবকদের কোনো সচেতনতা নেই। এই রকম কোটা সারা ভারতবর্ষে হাজার হাজার ছড়িয়ে আছে, এবং এই সব শিক্ষা মানে এই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা নিট দিচ্ছে। এবং নিটের যে পরীক্ষা পদ্ধতি, এই পদ্ধতিতে যে কোনো জায়গায়, যে ধরুন পশ্চিমবাংলায় যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত হচ্ছে, আলোচনা হচ্ছে, চর্চার মধ্যে রয়েছে বিষয়টা, আপনি দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পরীক্ষা পদ্ধতিটাই এমসিকিউ। এই টিক দাগ দিয়ে মেধা যাচাই করা যায় না। নিটের মেধা যাচাই পদ্ধতি কীরকম, যেখানে 50% পাস, পার্সেন্টাইলের ভিত্তিতে 16 থেকে 19% নম্বর পেলে সে সফল হয়ে যাবে। এ কীরকম ধরনের পরীক্ষা? পরীক্ষা হওয়া উচিত ডাক্তারিতে একদম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভিন্ন রাজ্যে যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় তারা কত নম্বর পেয়েছে তার একটা গুরুত্ব দেওয়া উচিত। যে এত নম্বর, যদি 100 নম্বরের পরীক্ষা হয় 50 নম্বর, বা যেটা ঠিক হবে শিক্ষাবিদরা যেটা ঠিক করবেন, এই নম্বরটা আসবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তারা যে নম্বর পেয়েছে। কারণ তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই স্তরে তারা যে পড়াশোনাটা করে এসছে সেই পড়াশোনাটার গুরুত্ব থাকবে এবং পড়াশোনাটার একটা সামগ্রিক মূল্যায়ন হবে। একটা ছাত্র হঠাৎ কোনো একটা পরীক্ষায় দারুণ মেধাবী হয়ে গেল, এরকম হয় না। মেধার কিন্তু ধারাবাহিকতা আছে, তাহলে মেধার এই ধারাবাহিকতাটার মূল্য দেওয়া হবে। দ্বিতীয়ত, এই টিক দাও, 180টা প্রশ্নের উত্তরে টিক দিয়ে দাও আর তোমার মেধা যাচাই হবে, এটা একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতি। কার মাথাতে এটা এসেছিল আমি জানি না। আগে যে আমাদের রাজ্যভিত্তিক জয়েন্ট হতো সেখানে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন হতো, বিশ্লেষণধর্মী প্রশ্ন হতো, এবং এমন প্রশ্ন থাকতো বেশ কিছু যেখানে কিন্তু ওই বই পড়ে সেখান থেকে কিন্তু উত্তর করা যাবে না। তাকে নিজস্ব তার চিন্তা ভাবনা, চেতনা এবং তার জ্ঞান, বহির্বিশ্ব সম্পর্কে তার জ্ঞান, এইগুলো কিন্তু সেই তার না থাকলে সেই প্রশ্নগুলো সে উত্তর লিখতে পারবে না। যার ফলে সেই সব পরীক্ষায় একটা মেধাবী ছাত্র তার মেধা প্রমাণ করতে পারত। কিন্তু এই যে এমসিকিউ পদ্ধতিতে এই 180টা প্রশ্নের উত্তর দেওয়া 4 নম্বর করে পেয়ে যাও, এটা হচ্ছে কিন্তু একেবারে মেধা যাচাই হচ্ছে না। এটা যারা মুখস্থ করতে পারছে বা যারা ওই প্রশ্ন ফাঁসের পরে ওই প্রশ্ন পেয়ে যাচ্ছে তারা সফল হচ্ছে। যার ফলে মানের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত একটা আপোস করা হচ্ছে। এবং আগামী দিনে চিকিৎসা পেশায় ইতিমধ্যেই যারা এসেছেন, কারণ 2017 থেকে এই স্ক্যামটা চলছে, এবারে খুব বেশি হয়ে গেছে। হইচই হচ্ছে কেন? যে 720 সর্বোচ্চ নম্বর পেয়েছে 67 জন, এবং হরিয়ানার একটা প্রতিষ্ঠান সেখান থেকে 6 জন 720 পেয়েছে, এবং অনেক ছাত্রছাত্রী পেয়েছে 719। এখন এই 719 কীভাবে হয়? 4 নম্বর করে পেলে একটা প্রশ্নের উত্তর যদি সে না লেখে তাহলে 720 থেকে 4 বাদ দিন, সে 716 পাবে। যদি সেই প্রশ্নটার উত্তর সে ভুল লেখে তাহলে 1 নম্বর বাদ যাবে, সে 715 পাবে। 719 পাবে কি করে? এইখান থেকেই কিন্তু সন্দেহটা দানা বেঁধেছে। এবং বিভিন্ন যে কোচিং ইনস্টিটিউট সেখান থেকে প্রশ্ন সাপ্লাই হয়েছে। এবং সবথেকে মজার কথা, শুধু এই নিটের পরীক্ষায় কিন্তু নিয়ে প্রশ্ন ওঠেনি, ইউজিসি নেট,
তারপরে মেডিকেলে পিজি যে নেট, সেই পিএইচডির বিভিন্ন পরীক্ষা একটার পর একটা সর্বভারতীয় পরীক্ষা পেছিয়ে যাচ্ছে। এবং এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা তৈরি করা হয়েছে, এর মাথায় আপনাকে জানতে হবে এর মাথায় কাকে বসানো হয়েছে। এর মাথায় যিনি বসেছেন তিনি হচ্ছেন একজন আরএসএস নেতা এবং তার পরিচিতি হচ্ছে তিনি এবিভিপি নেতা, তার নাম হচ্ছে প্রদীপ কুমার যোশী। ইনি বসেছেন। স্বাভাবিকভাবে শিক্ষার ক্ষেত্রে এবং যেখানে মেধার ভিত্তিতে নিরপেক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে প্রার্থী বাছাই জরুরি, সেখানে শিক্ষাক্ষেত্রের যারা যোগ্য ব্যক্তি, নিরপেক্ষ ব্যক্তি, তাদেরকে রাখতে হবে। সেখানে যদি তুমি আমার লোক, কাজের লোক দরকার নেই, কাছের লোককে যদি আমি সেখানে ঢুকিয়ে দিই, স্বাভাবিকভাবে সেখানে যা হবে স্বজন পোষণ হবে এবং ব্যবসা তো নেমেছে, ব্যবসা হবে, এই ব্যবসাটাই হয়েছে। না হলে এটা কখনো সম্ভব হতে পারে না। ধর্মেন্দ্র প্রধান আইনমন্ত্রী, তিনি 20 তারিখে একটা সাংবাদিক সম্মেলন করেছেন, আপনারাও নিশ্চয়ই সেই সাংবাদিক সম্মেলন দেখেছেন। সেখানে উনি বলছেন যে ইউজিসি নেটটা বাতিল করছে কারণ প্রশ্ন ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে। সাধু, অত্যন্ত ভালো সিদ্ধান্ত, ভালো। কিন্তু সেই একই কারণে নিট ডাক্তারি এন্ট্রান্স সেটা বাতিল হবে না কেন? এবং সবথেকে মজার কথা, আমি মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণ মর্যাদা রেখে বলছি, মহামান্য সুপ্রিম কোর্ট 1563 জনের কে আবার পরীক্ষা দিতে বলেছেন, যাদেরকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে নিটে মানে ইউজিসি নেটে বাতিল করেছে কারণ প্রশ্ন ফাঁস হয়ে গেছে। বিহার শুধু নয়, বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসম এবং রাজস্থান, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই ডাক্তারি নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবং বিহার পুলিশ এই 5টা রাজ্য থেকে গ্রেপ্তার করেছে, ইতিমধ্যে 13 জন গ্রেপ্তার হয়েছে। মহারাষ্ট্রে 2 জন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারাও গ্রেপ্তারির পথে। তাহলে 5 থেকে 6টা রাজ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। সেই ফাঁস হওয়া প্রশ্নপত্রে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে। তারপরেও আইনমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলছেন যে এটা আঞ্চলিক স্তরে প্রশ্ন ফাঁস হয়েছে, ওই জন্যে 23 লক্ষ পরীক্ষার্থীর আমি বিপদ করতে চাইনি, সেই জন্যে পরীক্ষা বাতিল হচ্ছে না। তাহলে তুমি ইউজিসি নেটটা বাতিল করলে কি করে? যে যুক্তিতে ইউজিসি নেট বাতিল, সেই যুক্তিতেই তো ইউজিসির এই মেডিকেল এই এনটিএর এই নিটটা বাতিল করা উচিত। এইটা বাতিল করছেন না ধর্মেন্দ্র প্রধান, তার কারণ এই ডাক্তারি প্রবেশিকার সঙ্গে যারা জড়িয়ে আছে, এই ব্যাপক দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে আছে, এই বেসরকারি যে সমস্ত স্কুলগুলোতে এই পরীক্ষা হয়েছে, পরীক্ষা সেন্টার পড়েছে, সেগুলোর বেশিরভাগ হচ্ছে বিজেপি নেতা বা মন্ত্রীদের। এবং এই যে এনটিএর প্রধান, তিনি হচ্ছেন আরএসএসের নেতা, এবিভিপির নেতা, এনটিএর যিনি প্রধান। এবং তার থেকে বড় কথা, এই পুরো বিষয়টায় বিজেপি শাসিত রাজ্যগুলো এবং কেন্দ্রীয় সরকারের বিজেপি নেতা মন্ত্রীরা সরাসরি জড়িত এবং তারা এই কোচিং সেন্টারগুলো চালান। হাজার হাজার কোটি টাকার ব্যবসা, যার জন্যে যে কোনো মূল্যে এই ডাক্তারি নিটকে বাতিল করা যাবে না। মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণ মর্যাদা রেখেই বলছি, তারা 1563 জন যাদেরকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল, তাদের সেই গ্রেস নম্বর দেওয়া 1563 জনের আবার পরীক্ষা নিতে বলেছেন। কিন্তু নিট পরীক্ষাটা বহাল রেখেছেন এবং আগামী 6 জুলাই সম্ভবত নিটের কাউন্সেলিং শুরু হচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার প্রশ্ন, 5টা রাজ্যে মেডিকেল নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে ডার্ক ওয়েবে এবং 13 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আরও গ্রেপ্তারির পথে চলছে। এবং পরিস্থিতি যে জায়গায় বিহারে সিবিআই তদন্ত করতে গেছে, সেখানে স্থানীয় মানুষ অর্থাৎ এই সমস্ত কোচিং সেন্টার এবং এই দুর্নীতিগ্রস্তদের লোকজনরা তাদের পিটিয়েছে ধরে। এই রকম একটা অবস্থায় সুপ্রিম কোর্ট কোন যুক্তিতে এই নিট পরীক্ষাকে বহাল রেখেছে, এটা আমার মাথায় ঢুকছে না। অবিলম্বে নিট পরীক্ষা বাতিল করা উচিত। এবং শুধু নেট নয়, 2014 সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই 70টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2014 সালে সেনা নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, 2015-তে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট প্রশ্নপত্র ফাঁস, 2016-তে এসএসসি সিপিও এসআই বা এএসআই নিয়োগের পরীক্ষা প্রশ্ন ফাঁস, 2017-তে সেনায় প্রশ্ন ফাঁস, এসএসসি এসটিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং এই ডাক্তারি নিটের প্রশ্ন ফাঁস। 2018-তে কম্বাইন গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন প্রশ্ন ফাঁস, গুজরাট পুলিশের কনস্টেবল নিয়োগের প্রশ্ন ফাঁস। 2019-এ ইগনুর এমসিএ এবং বিসিএর
তৃতীয় সেমেস্টারের প্রশ্ন ফাঁস, 2020-তে ন্যাশনাল ল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ফাঁস, 2021 উত্তরপ্রদেশের টেটের প্রশ্ন ফাঁস, 2022 বিপিএসসি কম্বাইন্ড প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস, 2023 তেলেঙ্গানা এসপিএসসি মানে স্টেট পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, 2013 সালে অসমের এইচএসএলসি পরীক্ষা ফাঁস, 2024 উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা ফাঁস, ইউজিসি নেটের পরীক্ষা ফাঁস, প্রশ্নপত্র ফাঁস, নিটের প্রশ্নপত্র ফাঁস এবং আরও দুটো পরীক্ষা পিজি নেট এইগুলোর পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস। অর্থাৎ যে 14টা পরীক্ষার দায়িত্ব, সর্বভারতীয় পরীক্ষার দায়িত্ব ন্যাশনাল ট্রাস্টিং এজেন্সির হাতে দেওয়া হয়েছে, তার প্রত্যেকটার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এবং রাজ্যগুলোর ক্ষেত্রে যেখানে বিজেপি ক্ষমতাসীন বা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতাসীন, সেখানেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বলছি না ব্যক্তি নরেন্দ্র মোদী এই দুর্নীতিটা করছেন, কিন্তু আমি বলছি 2014 সাল থেকে বিজেপি শাসিত রাজ্যে প্রশ্ন ফাঁস হচ্ছে, তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং কাজের লোক নয় কাছের লোক বসানোর নীতিতে বিজেপি এবং এবিভিপির নেতাদেরকে এই সমস্ত সংস্থার মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে। দুর্নীতি চলছে, মোদী সরকার চুপ। তাহলে এই দুর্নীতির দায় মোদী সরকারকে নিতে হবে না? মোদিজিকে এই সরকার নিতে হবে না? পশ্চিমবাংলায় যেমন দুর্নীতি হয়েছে অসংখ্য, আপনারা ধর্মতলায় দেখেছেন, ওখানে বিভিন্ন মঞ্চ করে কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর বসে আছে। আমার আপনার ঘরের ছেলে মেয়ে, তারা রাজ্য সরকারের কাছে কোনো অনুদান চায়নি, কোনো লক্ষ্মীর ভাণ্ডার চায়নি, কোনো কৃষক সাথী চায়নি। তারা শুধু চেয়েছে যে আমরা পরীক্ষা দিয়েছি, দীর্ঘদিন আমরা পড়াশোনা করেছি, আমাদের মেধার প্রমাণ রেখেছি এবং সরকারের নেওয়া নিয়োগ পরীক্ষায় আমরা সফল হয়েছি। কিন্তু সরকার আমাদের নিয়োগ করেনি। আমাদের নিয়োগ না দিয়ে, আমরা তার প্যানেলে আমাদের নাম আছে সফল হওয়া প্যানেলের, আমাদের নিয়োগ না দিয়ে 10 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ টাকা নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রী তারা বিভিন্ন অযোগ্য লোকেদের চাকরি বিক্রি করে দিয়েছে, তারা চাকরি করছে। তারা সেই হকের চাকরিটা ফিরে পেতে চায়, কিন্তু আজও সরকার সেখানে এ করেনি। এবং সব জায়গায় দেখুন গেঁড়াকল কিন্তু ওই এক জায়গায়, সব হচ্ছে ওই টিক মার্ক, এমসিকিউ, যেখানে সহজেই প্রশ্নপত্র বাইরে চলে আসবে এবং সহজেই সেটা করে। পশ্চিমবঙ্গ সরকার যেমন এই দুর্নীতির বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি, একইভাবে পশ্চিমবাংলায় বিজেপি রাজ্য নেতারা এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বিরোধী দল নিশ্চয়ই প্রতিবাদ করবেন, কিন্তু সেই প্রতিবাদটা হাস্যকর হয়ে যাচ্ছে যখন 2014 সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে এবং সেগুলো দিয়ে হয়ে সমস্ত ভুয়ো পরীক্ষার্থী, অযোগ্য পরীক্ষার্থী, তারা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, MBA, MCA এই সমস্ত জায়গায় ভর্তি হচ্ছেন। আপনি ভাবুন তো, ঘুষ দিয়ে একবারে অযোগ্য একটা লোক যখন ডাক্তার হিসেবে চান্স পেয়ে গেল, সে ডাক্তার হয়ে বেরোলো, সে আপনার চিকিৎসা করবে, আপনার কি চিকিৎসা হবে? এবং সরকার ছাত্রছাত্রীদের প্রতি কতটা নির্দয় তার সবথেকে প্রমাণ রাজস্থানের কোটায় প্রতি বছর 40 থেকে 45 জন করে ছাত্রছাত্রী আত্মহত্যা করছে। এবারে এখনও পর্যন্ত 17 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। তা বেসরকারি সংস্থা কি করছে সেখানে আমাকে দেখতে হবে না? সরকার নিশ্চুপ, নীরব। এরকম কোটা সারা ভারতবর্ষে শয়ে শয়ে ছড়িয়ে আছে। এবং এই যে শিক্ষার বেসরকারীকরণের নামে এই যে শিক্ষার কেন্দ্রীকরণ, এবং সেখানে বিজেপির নেতা, পরিস্থিতিটা এত খারাপ জায়গায় গেছে যে প্রদীপ কুমার যোশী হচ্ছেন এবিভিপির নেতা, সেই এবিভিপি গতকালকে বলেছে, দেখেছেন, যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই সংস্থা এখন নো ট্রাস্টিং এজেন্সি হয়েছে। এটা এবিভিপি বলছে, আমরা নই। এবং আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষের যে বিরোধী দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো, তারা এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে সারা ভারতবর্ষে একটা চূড়ান্ত আন্দোলন হওয়ার দরকার ছিল, আন্দোলন হয়নি। তারা ভাবছেন সংসদের অধিবেশন শুরু হলে সেখানে তারা মূল্যবান বক্তৃতা দেবেন। গত 10 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি নরেন্দ্র মোদী সরকার সংসদে বিরোধীদের বলতে দেন না। বিরোধীরা যখন বলতে পারেন না,
তখন বিজেপির প্ররোচনায় পা দিয়ে হই হট্টগোলে মেতে যান এবং এই সংসদের বিতর্কের প্রতি দিনের পর দিন মানুষ দেখেছে সংসদে হল্লা হচ্ছে, কোনো ইস্যু নিয়ে বিতর্ক হচ্ছে না এবং একটার পর একটা জনবিরোধী বিল বিজেপি সরকার গত 10 বছরে পাশ করিয়েছে, বিরোধীদের হয় বহিষ্কার করে বা বিরোধীদের মতামতের কোনো গুরুত্ব না দিয়ে স্রেফ সংখ্যাগরিষ্ঠতার জোরে। সংসদের মূল্যটা কি আছে আজকে সাধারণ মানুষের কাছে? সেই সংসদে কি বিতর্ক হবে তা নিয়ে সাধারণ মানুষের কিচ্ছু আসে যায় না। কারণ এবারেও আপনি দেখবেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা ভাবছেন সংসদে তারা ফাটিয়ে দেবেন, তাদেরকে বিজেপি বলতে দেবে না, ওই হই হট্টগোল হবে। তাদেরকে মানুষের কাছে আসতে হবে, মানুষকে নিয়ে গণ আন্দোলন করে তুলতে হবে, না হলে এই দুর্নীতি বন্ধ হবে না। এবং একটা ভয়ঙ্কর অবস্থা, আপনি ভাবুন একটা ছেলে, গরিব প্রান্তিক ছেলে, যে ছেলেটা পড়াশোনা করে আশা করেছে যে আমি একটা ডাক্তার হব, সে গিয়ে দেখছে হয় বেসরকারি প্রতিষ্ঠান খোলা আছে, সেখানে 65 লক্ষ 70 লক্ষ 1 কোটি টাকা 2 কোটি টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি হবে, তার সম্ভব নয়, সে হতে পারছে না, বা তার মান্থলি যে খরচ সেই খরচ জোগানো তার পক্ষে সম্ভব নয়, না হলে তাকে ওই বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে ওই প্রশ্নপত্র কিনে দিতে হবে। তো এই যে মানুষের কাছ থেকে, মেধাবী যোগ্য মানুষদের কাছ থেকে এই যে চিকিৎসা পেশাটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে দল মত সংগঠন নির্বিশেষে সমস্ত ছাত্র সংগঠন, সমস্ত সরকারের আন্দোলনে নামা উচিত, কিন্তু সেই আন্দোলন হচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়, এটার থেকে দুর্ভাগ্য দুঃখের কিছু নেই। এবং আমি ধর্মেন্দ্র প্রধানকে বলবো, আরও মজার ব্যাপার, এখানে ব্রাত্য বসু লাফাচ্ছেন। ব্রাত্য বসু বলেছেন রাজ্যের হাতে দাও, হ্যাঁ রাজ্যের হাতে দেওয়া উচিত, এবং এই পরীক্ষা পদ্ধতি বাতিল করে আগে যেরকম জয়েন্ট এন্ট্রান্সে যেভাবে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হতো, সেই রকম ডেসক্রিপটিভ ধরনের পরীক্ষা, বিশ্লেষণ ধরনের পরীক্ষার সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে বোর্ডগুলো আছে তাদের প্রাপ্ত নম্বর কিন্তু যোগ করতে হবে। এইভাবে করলে দুর্নীতির সম্ভাবনাও যেমন অনেক কমবে এবং সার্বিক একটা মেধার মূল্যায়ন হবে। সাথে সাথে একটা আশঙ্কাও তো থেকে যাচ্ছে, পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকার আসার পরে একটা নিয়োগ হয়নি যে নিয়োগটায় দুর্নীতি হয়নি। এই তো গত পরশুর কাগজে একটা খবর দেখছিলাম যে একটি ছেলে, তার গ্রামে একটি প্রাথমিক স্কুলের মাস্টারমশাই এসছেন, তার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে, সে তাকে বলেছে আমি 10 লাখ টাকা ঘুষ দিয়ে এই প্রাইমারি স্কুলের টিচারটা পেয়েছি, আরও আমার হাতে চাকরি আছে, তুই করবি? তো বলেছে টাকা দিতে হবে। সে বলেছে আমি টাকা দিতে পারবো না, আমি প্রাইমারি স্কুলের মাস্টারই নয়, যদি সরকারি চাকরি পাই করব পিএসসির মাধ্যমে। তা পিএসসির লিস্টে যদি আমার নাম ওঠে তাহলে আমি টাকা দেবো। এবং অবাক কাণ্ড, পিএসসির যে ফুড ইন্সপেক্টরের যে লিস্ট ওয়েবসাইটে বেরিয়েছে, সেখানে সেই ছেলেটির নাম রয়েছে, বিরাট করে খবরের কাগজে বেরিয়েছে। আজও পিএসসি তার প্রতিবাদ করেনি, সরকার তার প্রতিবাদ করেনি। সে স্থানীয় থানায় সেই ছাত্রটি এফআইআর করেছে যে আমি পিএসসির কোনো পরীক্ষায় বসিনি, পিএসসির কোনো পরীক্ষায় আবেদন করিনি, কিন্তু পিএসসির ওয়েবসাইটে সফল প্রার্থী হিসেবে আমার নাম চলে এসছে। অর্থাৎ এত চর্চার পরে আজও পিএসসির মতো সংস্থাতেও দুর্নীতি হচ্ছে, দুর্নীতির মাধ্যমে নিয়োগ হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে এটাও আশঙ্কা যে এই পরীক্ষা যদি এই রাজ্য সরকারের আয়ত্তে আসে, সেখানে তো ওই আরেকটা পিএসসি, আরেকটা স্কুল সার্ভিস কমিশন, আরেকটা প্রাথমিক নিয়োগ বোর্ড হয়ে যাবে না? তো ভয় লাগছে আমাদের।